তর্কটা ঠিক জমছে না। ব্রাজিল যেন কোথায় গিয়ে একটু পিছিয়ে পড়েছে। আর্জেন্টিনাও কোয়ার্টারে গিয়েছে, ব্রাজিলও কোয়ার্টারে গিয়েছে, বাট সাম্বার দেখাটা ঠিক মিলছে না। ডিয়ার ভিউয়ার্স, সমকাল স্পোর্টস থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় সাহাপিয়াল। আজ কথা বলবো ব্রাজিলের এই অতৃপ্তি ফুটবল নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, যেটা বলছিলাম আসলে ওই কোথায় গিয়ে যেন মানে এই ব্রাজিলের সেই তৃপ্তিটা, সাম্বাটা, সেই ছন্দটা মিলছে না। কারণটা কি? ব্রাজিলের এই বিগত কয়েক বছর ধরে আমার মনে হয় যে ভালো খেলাটা আমরা উপভোগ করে এসেছি, তার একটা বড় জায়গা ছিল নেইমার জুনিয়রকে নিয়ে। মাঠে নেইমার যেভাবে তার ড্রিবলিং দিয়ে, তার দক্ষতা দিয়ে মাঠটা মাতিয়ে রাখতেন, সেটা আমার মনে হয় না ভিনিসিয়াস জুনিয়র কিংবা রিচার্লিসন ছিল, হ্যাঁ, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র যারা এই কোপা আমেরিকার দলে আছে তারা সেটা মেনটেন করতে পারছে। মানে আমি আজকে ম্যাচটা দেখলাম কলম্বিয়ার সঙ্গে, যে ম্যাচটি আসলে মানে 1-1 গোলে ড্র হলো। এটা আসলে ব্রাজিল যদি জিতে যেতে পারতো তাহলে হয়তো তারা কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে এড়িয়ে পানামাকে পেত। বাট তাদের চেষ্টাও ছিল কোথায় গিয়ে, এবং শুরুটাও যদি আমি দেখি যে শুরুটা থেকেই সেই মানে ভিনিসিয়াসকে যেন পাওয়া যাচ্ছিল না। মানে রিয়াল মাদ্রিদ আমরা যাকে দেখি সেই ভিনিসিয়াস পেলাম না আসলে। এটা নিয়ে একটা টেকনিক্যাল পয়েন্টের কথা অনেকে বলে যে আসলে রিয়াল মাদ্রিদের খেলার যে ধরন এবং ব্রাজিলের খেলার যে ধরন, নিচ থেকে বিল্ড আপ করে খেলা, এই খেলায় যেরকম সময় নিয়ে উপরে যাওয়া হয়, অ্যাটাক করা হয়, আসলে ভিনিসিয়াস জুনিয়র তার সঙ্গে অনেকটাই খাপ খাওয়াতে পারেন না। এবং রিয়াল মাদ্রিদের যে অসাধারণ মিডফিল্ডের কথা বলা হয়, ব্রাজিলে কিন্তু সেই মিডফিল্ডার নেই। এবং আজকের ম্যাচটার কথা যদি আপনি মনে করেন যে তাদের মেইন যে অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন লুকাস পাকুয়েতা, তার রেটিং মাত্র 4, 10-এর মধ্যে 4 পয়েন্ট তাকে রেটিং করা হচ্ছে। এবং একইভাবে রদ্রিগো গোয়েসকে কিন্তু খেলানো হয়েছে স্ট্রাইকার পজিশনে, একদমই আউট অফ পজিশন ছিলেন, তার রেটিং দেওয়া হয়েছে মাত্র 5। তো একটা টিমের যখন স্ট্রাইকার এবং মিডফিল্ডার দুজনের রেটিং সব থেকে দলের কম থাকে, ওই দলটার থেকে আপনি অনেক বেশি কিছু পাবেন না। আরেকটি ব্যাপার আমার মনে হচ্ছিল যে কোথাও গিয়ে মানে ভিনিসিয়াস জুনিয়র যখন নাকি ইয়েলো কার্ডটা পেয়ে গেলেন, তারপরে কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে তিনি কোয়ার্টারে আর খেলতে পারবেন না। 1 ম্যাচ সাসপেন্ড হয়ে গেছেন, কারণ গ্রুপ পর্বে তার 2টি ইয়েলো কার্ড হয়ে গেছে। তো এটা কি কোনোভাবে তাকে মানসিকভাবে করেছে? মানে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি পুরো মাঠে আর ম্যাচের পরবর্তী সময়ে। হতে পারে কলম্বিয়ার মতো একটা দলের সাথে যখন আপনি 7 মিনিটে ম্যাচে 7 মিনিটে হলুদ কার্ড খেয়ে যাবেন এবং আর একটা কার্ড দেখলে আপনি রেড কার্ড হয়ে যাবে, তখন মনে হয় একটু হলো ডাউন হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে। এবং ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কিন্তু কোচ ডোরিভাল জুনিয়র উনি ঝুঁকি নিয়েছেন, কারণ তার আগে একটা হলুদ কার্ড ছিল। ওইরকম একটা পজিশনে যখন একদম ফরওয়ার্ড খেলোয়াড়, যাকে কিনা খুব বেশি ট্যাকল করতে হয় না, ড্রিবলিং করলে হয়, মিডফিল্ডে তাকে ট্যাকল করা কিংবা ডিফেন্সে ট্যাকল করার ব্যাপার নেই, ওই রকম জায়গা থেকে যখন 7 মিনিটে আসলে হলুদ কার্ড পেয়ে যাবে, তখন আসলে মানসিকভাবে দল এবং খেলোয়াড় দুজনেরই পিছিয়ে যাওয়ার কথা। আপনি নেইমারের কথা বলছিলেন, নেইমারের কথা আমি দেখেছি যে তিনি কিন্তু মাঠে খুব একটা আবেগ নিয়ে খেলেন, খুব মানে পুরো দলটাকে চাঙ্গা করার জন্য যে একটা ব্যাপার থাকে তার ভিতর, এই ব্রাজিল দলটার ভিতরে কিন্তু সামথিং মিসিং মনে হচ্ছে। সেই ভাইবটা, যে সেলেকাওদের যে ওই গর্বের জায়গাটা, হ্যাঁ, একাত্ম হয়ে তারা যে খেলাটা, সেটা যেন কোথাও মিসিং। আপনার কি এটা মনে হচ্ছে? পুরোপুরি মিসিং। আমি ব্রাজিলের একজন খেলোয়াড়ের সাক্ষাৎকার একবার পড়েছিলাম, তিনি বলেছিলেন যে আমরা যখন মাঠে কাউকে পাই না বল দেওয়ার, যে এখান থেকে কি করব, এখান থেকে কই যাব, খুঁজে পাই না, তখন আমরা বলটা নেইমারের কাছে দিই। নেইমার সিদ্ধান্তটা নেয় যে বলটা পেছনে পাঠাবে নাকি মিডফিল্ডে পাঠাবে নাকি ফরওয়ার্ড করবে। ব্রাজিলের এই দলে কিন্তু ওই রকম কেউ নাই। ভিনিসিয়াসকে দিচ্ছে, তিনি ড্রিবল করতে করতে বলটা হারিয়ে ফেলছেন। রদ্রিগোকে দিচ্ছে, তিনি বল লুজ করছেন। পাকুয়েতাকে আমরা দেখেছি প্রচুর বল লুজ করেছে, মিস পাস করেছে। তো এইটা হচ্ছে ব্রাজিলের মেইন সমস্যার জায়গা। আর্জেন্টিনার কথা যদি আমরা বলি, আর্জেন্টিনার এই টিমটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে একদম মিডফিল্ড থেকে, বিশেষ করে আপনার ম্যাক অ্যালিস্টার, তিনি কিন্তু পুরো ম্যাচটা নিয়ন্ত্রণ করছেন এবং লিভারপুলেও তিনি সেভাবেই করেছেন। কিন্তু ব্রাজিল দলে ম্যাচটা নিয়ন্ত্রণ করবে, সেটা আপনি গিমারেজ বলেন কিংবা লুকাস পাকুয়েতা বলেন কিংবা রদ্রিগো, তারা কিন্তু এটা পাচ্ছেন না। তো আরেকটি যেটি ব্যাপার মানে বলা হচ্ছিল যে ওই রাফিনিয়ার যে সেই ফ্রি কিকটা প্রায় 30 গজ দূর থেকে, মানে এই ফ্রি কিকটা কিন্তু ব্রাজিলের আসলে গোল্ডেন সময়গুলো মনে করে দেয়। হ্যাঁ, যে এমনভাবে আমরা দেখেছি কার্লোসকে এভাবে ফ্রি কিক নিতে। তো ওই ফ্রি কিকটা নিয়ে যদি কিছু বলতেন। আমার মনে হয়েছে পুরো ম্যাচটা দেখে যে এই ম্যাচে ব্রাজিলের এই ফ্রি কিকটা ছাড়া আসলে নেওয়ার তেমন কিছুই নেই। রাফিনিয়া যে ফ্রি কিকটা নিয়েছেন, যেভাবে গোলটা করেছেন, এটা আমার মনে হয় বছরের সেরা গোল হতে পারে, অসাধারণ গোল।
এর বাইরে ব্রাজিল কিন্তু খুব ভালো কিছু করেনি। এবং বার্সাতে আমরা দেখি রাফিনিয়াকে মানে ঠিক এমনটাই, সেটা কিন্তু সে ক্লাবেও ব্রাজিল দলেও দেখলাম। এবং বার্সেলোনাকে কিন্তু অনেক ম্যাচই অনেক মানে খেলানো হয়, লম্বা সময় খেলানো হয় শুধুমাত্র তার ফ্রি কিক নেওয়ার জন্য, অনেক সময় কর্নার কিক নেওয়ার জন্য। এবং ব্রাজিলও কালকে তাকে পুরো ম্যাচ খেলিয়েছে তার ওই ফ্রি কিক, কর্নার এই জায়গা থেকে গোল বের করা যায় কিনা দেখার জন্য। এবং শেষের দিকে কিন্তু তিনি আরও একটা ভালো ফ্রি কিক নিয়েছিলেন, একটু বাহির দিয়ে গেছে, সেটা খুব জোরালো ফ্রি কিক ছিল এবং সেখান থেকে গোল হলেও আরও একটা অসাধারণ গোল হতে পারত। এরকম দু একটা ছাড়া ব্রাজিল খুব বেশি কিছু আসলে ম্যাচে দেখাতে পারেনি। এবং আমি যদি দ্বিতীয় অর্ধের কথা বলি, যেহেতু প্রথমার্ধে খেলাটা 1-1 ড্র হয়ে গেল, 1-1 সমতা হয়ে গেল, দ্বিতীয়ার্ধে তো ব্রাজিলের অবশ্যই জয়ের জন্য চেষ্টা করা উচিত। আপনি দেখবেন না যে সেকেন্ড হাফে ব্রাজিল একটা ক্লিয়ার সুযোগ তৈরি করেছে, ওই জায়গায় কিন্তু কলম্বিয়া দুইটা ভালো ভালো সুযোগ তৈরি করেছে। সুতরাং ব্রাজিলই বরং মানে হেরে যেতে পারতো সেখান থেকে। না সেটাই, মানে ব্রাজিলের ফরমেশনটা এমন ছিল 4-2-3-1, মানে তারা একজনকে রদ্রিগোকে শুধু সামনে রেখেছিল আর কি। তো এই কোথাও কি একটু ডিফেন্সিভ মানসিকতা ছিল ব্রাজিলের ভিতরে? কলম্বিয়া আসলে সর্বশেষ যেভাবে ফুটবলটা খেলছে, তারা 15 ম্যাচে আগেই হলো যে অপরাজিত ছিল, ওই জায়গা থেকে তাদের আবার চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল। এবং ব্রাজিলেরও অবশ্য হয়তো হেরে গেলে হয়তো, কিন্তু ব্রাজিল আসলে হারতে চায়নি সম্ভবত। এবং এই ব্রাজিলের ডোরিভাল জুনিয়রের যে ট্যাকটিক্যাল ব্যাপারটা, এটা কিন্তু উনি ক্লাবেও অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেলিয়ে থাকেন। যেটা মানে আপনি কলম্বিয়ার কথা বলছিলেন যে মানে হামেস রদ্রিগেজ, এবং আমরা দেখলাম যে মুনোজের গোলটা নিয়ে যদি কিছু বলতেন। তিনি কিন্তু ক্রিস্টাল প্যালেসে খেলে থাকেন ইংলিশ লিগে, সেখানে এখনো পর্যন্ত সেভাবে ছাপ ফেলতে পারেনি। বাট আজকের ম্যাচে যেটা আমরা দেখলাম মুনোজের ওই গোলটা, কি বলবেন, পুরো কম্প্যাক্ট ছিল কলম্বিয়া টিমটা, কি মনে হয়েছে আপনাকে? কলম্বিয়া যতগুলো সুযোগ তৈরি করেছে আমার মনে হয়েছে যে বেশ গোছালোভাবেই, নিচ থেকে খুব বেশি যে তারা ডেভেলপ করেছে তা না, বিল্ড আপ করেছে তা না, কিন্তু মাঝমাঠ থেকে কয়েকটা পাস দিয়ে কিন্তু তারা ডেভেলপ করে উপরে চলে গেছে। এবং মুনোজের যে গোলটার কথা আপনি বললেন, তার আগেই কিন্তু অ্যালিসন একদম একটা ভুল পাস করেছে, যে শটটা থেকেই বেসিক্যালি গোলটা হতে পারতো, কিন্তু অ্যালিসন সেটা ফিরিয়ে দেন। তারপরে ওইটা আবার বিল্ড আপ করে এসে মুনোজ একদম ফাঁকায় চলে যায়, এবং একদম তিনি কিন্তু ফাঁকায় ছিলেন, তাকে কোনো ডিফেন্ডার মার্ক করেননি, একজনই মিডফিল্ড বরাবর মাঝমাঠ বরাবর মার্ক করে ফেললো, গোল লাইন বরাবর একদমই ফাঁকা ছিল। সুতরাং ওই গোলটা তাকে করতেই হতো। মানে কলম্বিয়া, আমরা অনেকে শুধু কোপা আমেরিকাতে আসলে ধরে থাকি আর কি, আমাদের আলোচনায় থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে থাকতে পারে, বাট কলম্বিয়া কিন্তু এবার আপনার দারুণ একটি মানে কম্বিনেশন নিয়ে তারা খেলছেন, তাদের দলের সবাই বেশ ফর্মে আছেন। তো আপনার কি মনে হয় পরের ম্যাচ কিন্তু এই কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলেরও একটা ম্যাচ পড়তে পারে যদি তারা সেমিতে উত্তীর্ণ হয়? এই ফরমেশনটা নিয়ে কি বলবেন? আর্জেন্টিনা ব্রাজিল এইটা কবে হতে পারে, যদি আমরা কোপা থেকে এমন ম্যাচটা দেখতে পারবো কিনা? আমার মনে হয় না ফাইনালের আগে দুই দল মুখোমুখি হচ্ছে, এবং ব্রাজিলের জন্য এখন যে অবস্থা দাঁড়িয়েছে, কোয়ার্টার ফাইনাল নিয়ে তাদের চিন্তা করা উচিত, কারণ উরুগুয়ের সঙ্গে তাদের ম্যাচটা পড়েছে। এবং উরুগুয়ের দলটা নিয়ে আমি আলাদা করে মনে হয় উরুগুয়ে দলটা নিয়েই ভাবা উচিত। অনেকেই বলছে আর্জেন্টিনা তারা সর্বশেষ আসলে কোপা চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কিন্তু শুধু যদি কোপার দল নিয়ে আপনি অ্যানালাইসিস করেন তাহলে আমার মনে হয় সব থেকে ভালো দলটা উরুগুয়ের, কারণ একদমই ইয়াং টিম, তাদের ডারউইন নুনিয়েজ খুব ভালো ফর্মে আছেন, মিডফিল্ডে যে ফেদে ভালভার্দে এবং পিএসজিতে খেলা ইউগার্টে, দুজনেই কিন্তু খুবই ভালো খেলছেন, এবং তাদের ডিফেন্স লাইনও এরকম ইয়াং, এবং তাদের কোচ মার্সেলো বিয়েলসা, অনেকে কিন্তু বলেন, ইভেন গার্দিওলা তার এক সাক্ষাৎকারে বলেছেন যে গুরু মানেন মার্সেলো বিয়েলসা, ইনি আর্জেন্টাইন কোচ। সুতরাং ওই বিল্ড আপ করে খেলা এবং ইয়াংদেরকে সুযোগ দিয়ে যে খেলার ব্যাপারটা, সেটা কিন্তু মাঠে এরই মধ্যে উরুগুয়ে দেখিয়েছে। ওই জায়গা থেকে ব্রাজিল আসলে চাপে থাকবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। ওই জায়গায় আর্জেন্টিনা আমার মনে হয় কিছুটা একটা স্বচ্ছন্দ, আর্জেন্টিনা যদিও ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের, আর্জেন্টিনার সবথেকে চ্যালেঞ্জ হবে তাদের ফিজিক্যাল ফুটবলটা চ্যালেঞ্জ করা। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, আর্জেন্টিনা ইকুয়েডর যে ম্যাচটা রয়েছে কোয়ার্টার ম্যাচ, সেটা শুক্রবার বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচ, সকাল 7টায় ম্যাচ, এবং ব্রাজিল উরুগুয়ে যে ম্যাচটি রয়েছে সেটা বাংলাদেশ সময় রোববার সকাল 7টায় ম্যাচ। তো বিগ দুটি ম্যাচ। এবং আপনি বলছিলেন যে আর্জেন্টিনার কথা, আর্জেন্টিনার সম্ভাবনার কথা, আর্জেন্টাইন সমর্থকদের জন্য তো এখন দারুণ একটি সময় যাচ্ছে, কি বলবেন? আসলে আর্জেন্টিনা সেই গত বছরের কোপা আমেরিকা থেকে এখন পর্যন্ত আর একটা কোপা আমেরিকার আসরে চলে এসেছে, এই পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা মানে খুবই ভালো ফুটবল খেলেছে, মানে কোথাও পা হড়কানো কিংবা
মেসি এবং ডি মারিয়া তারা চলে গেলে যে একটা অভাব বোধ হতে পারে সেই কিন্তু বোঝা যায়নি এখন পর্যন্ত। যদিও ডি মারিয়া মেসি খেলছেন, কিন্তু এরই মধ্যে লতারো মার্টিনেজ, যাকে কিনা বলা হতো যে আর্জেন্টিনা দলের সবথেকে মানে স্লপি, সুযোগ মিস করেন, সেই এখন সবথেকে ভালো খেলছে এবং ইন্টার মিলানে কিন্তু তার সর্বশেষ মৌসুমটা খুবই ভালো গেছে। ওই জায়গা থেকে বলাই যায় যে ডি মারিয়া মেসি তাদের জায়গা পূরণ করতে আলভারেজ এবং লতারো মার্টিনেজ তারা উঠে এসেছেন এবং আরও কিছু ইয়াং কিন্তু আসছেন। এসিভেরের কথা এরই মধ্যে শোনা যাচ্ছে এবং ডিয়াগো সিমেনের ছেলে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন স্ট্রাইকার, সেও অলিম্পিক দলে চান্স পেয়েছেন, তারও কিন্তু ভালো। সব মিলিয়ে আর্জেন্টিনার দলটা আসলে গোছালো এবং তাদের মিডফিল্ডটা আমার মনে হয় খুবই শক্তিশালী হয়ে গেছে। আচ্ছা, যেটা মেহেদী বলছিলেন যে দর্শক আর্জেন্টিনা দলটা কিন্তু বেশ গোছানো মনে হচ্ছে, সেই তুলনায় যেটা শুরুতে আমি বলছিলাম তর্কটা ঠিক জমছে না। ব্রাজিলকেও আমরা চাই যে এমন একটি জায়গায় চলে আসতে। ব্রাজিলে আমরা জানি যে তাদের ঐতিহ্য রয়েছে, তাদের সম্ভাবনা প্রচুর, তাদের ক্লাবগুলোর সবগুলো তাদের প্লেয়ার ক্লাবে ভালো করছেন, ব্রাজিল অবশ্যই ভালো করবে। বাট একটি কথা মনে হয় ব্রাজিলের একজন ফুটবলার বলেছিলেন ম্যাচের আগে কলম্বিয়ার সঙ্গে, তাদেরকে তুলনা করেছিলেন পায়ে জুতোতে আটকে থাকা পাথরের মতো কলম্বিয়াকে। সেই কথাটাই কিন্তু আসলে তাদেরকে তাতিয়ে দিয়েছিল, এটা বলছে লাতিন মিডিয়াগুলো। আমার মনে হয় পরের ম্যাচে উরুগুয়ের সঙ্গে এই ব্রাজিলকে আমরা অন্যভাবে দেখবো, আমরা সাম্বার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে।